নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটার মাধ্যমে আমরা বেশ কয়েকটা টপিক আলোচনা করব, যেটা আপনার একজন ইন্ডিয়ান হিসেবে জানা উচিত। হয়তো সেটা আপনার পরীক্ষা বা অন্য কাজে নাও লাগতে পারে। প্রথম টপিক হচ্ছে মোদিজি শেষ পর্যন্ত তার এই রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বিভিন্ন বড় কর্পোরেশনের হাতে বিক্রি করে দেওয়ার যে নীতিটা ছিল, পিছু হটলেন। কেন কি, যখন লোকসভায় 240টা আসন পাওয়া যায়, 273 মিনিমাম দরকার হয়, তো তখন মানুষ অনেক কিছুই চেঞ্জেস নিয়ে আসে। তারপরে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়ে আস্তে আস্তে তিনি অনেক কিছু নাম পরিবর্তন শুরু করেছেন। আমার মনে হচ্ছে যোগীজির হাওয়া লেগে গিয়েছে, সেটাও আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব যারা লাওস, কম্পুচিয়া, থাইল্যান্ড, এই সমস্ত জায়গায় কাজ করবার স্বপ্ন দেখছেন। তো কিছু ভারতীয় যুবক সেখানে ওই স্ক্যামারদের খপ্পরে পড়ে মহা সমস্যায় পড়েছিল, সেটাও আলোচনা করব। আর আমেরিকার যেটা ওই চ্যাট জিপিটি ও স্যাম অল্টম্যান, যার ম্যানেজিং ডিরেক্টর, উদ্ভাবক, যাই বলবেন আপনি, তারও এখন সে আসন টলমড় হয়ে গেছে, পার্টি হিল গেয়া হয়। তো সেটাও আলোচনা করব। তো এবার প্রথম টপিক হচ্ছে যে চাইনিজ কোম্পানি ডিপসিক একটা নতুন এআই মডেল তৈরি করছে, যেরকম চ্যাট জিপিটি ছিল ওই রকম। এবার চ্যাট জিপিটি সেটাকে বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে চেঞ্জ করে মাইক্রোসফট ইউজ করছিল, বিং, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং। গুগল নতুন এক ধরনের ওই ওই এআই সার্চ ইঞ্জিন টাইপের মতো নিয়ে এসেছিল, গুগল বার্ড ছিল। এগুলো সব আমেরিকার কোম্পানি ছিল, এরা বেশ শেয়ারের দাম বেড়ে গেছিল, বেশ ভালো ইনকাম করছিল। এবার চাইনিজ একটা কোম্পানি, তারা নিয়ে এসছে ডিপসিক R1, ডিপ DEEP, ডিপ SEEK সিক R1। এটা হচ্ছে চ্যাট জিপিটির মতনই, কিন্তু এর মডিউল বা এর সমস্ত কাজকর্ম খুবই অ্যাডভান্স, আর এর রিজনিং পাওয়ারও কিন্তু খুব হাই। তো এই খবরটা মার্কেটে আসতেই লোকজন আবার সেই চ্যাট জিপিটির উপর যেরকম ঝাঁপিয়ে পড়েছিল, সেরকমভাবে ডিপসিক R1 এর উপর ঝাঁপিয়ে পড়েছে। আপনি আপনি ডিপসিক R1 ওয়েবসাইটে যাবেন, নিজের গুগল আইডি বা নিজের ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন, দিয়ে বাস আপনি যেরকম সার্চ করবেন, তবে একটু বেটার পাবেন আর কি। এটা হচ্ছে তাদের বক্তব্য। এটা খরচও কম দেবে, এর ফলে চ্যাট জিপিটির শেয়ার কিন্তু আস্তে আস্তে পড়তে শুরু করেছে। তারপর হচ্ছে এবার আসছি যারা লাওসে কাজ করতে যাবেন বলে ভাবছেন। লাওসে একটা জায়গা আছে, গোল্ডেন ট্রায়াঙ্গেল স্পেশাল ইকোনমিক জোন। আগে এইটা সম্পর্কে বলে নিই, তারপরে বলছি কি সমস্যা রয়েছে। তো গোল্ডেন ট্রায়াঙ্গেল স্পেশাল ইকোনমিক জোন, এটা হচ্ছে একটা মেকং নদীর তীরে বোকিও ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গা, লাওস দেশের মধ্যে। এবার একটা 2007 সালে স্থাপন হয়েছিল লাওস গভর্নমেন্ট আর চীনের একটা কোম্পানি, যেটা হংকংয়ে রেজিস্টার রয়েছে, তাদের নাম হচ্ছে কিংস রোমান গ্রুপ। এরা খুব বহুলভাবে চর্চিত কিংস রোমান গ্রুপ, ওই টোটাল এলাকাটা 3000 একর জুড়ে অবস্থিত। আর ওটা স্পেশাল ইকোনমিক জোন এই কারণে কি, ওখানে মূলত যেটা কাজ করা হয় সেটা হচ্ছে ক্যাসিনোজ। শুধু ক্যাসিনোতে এরা আটকে থাকেনি, এই চাইনিজ গ্রুপ যেটা রয়েছে তাদের উপর অভিযোগ হচ্ছে ড্রাগ ট্রাফিকিং, ড্রাগের ব্যবসা, হিউম্যান ট্রাফিকিং মানব পাচার, মহিলা পুরুষ সব কিছু, অনলাইন ফ্রড, এই যেরকম ওই অনলাইনে ফোন এসে যায়, এই দিন আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এই যত কিছু ফ্রড আছে অধিকাংশ ওখান থেকে নিয়ন্ত্রিত হয়, এটা অভিযোগ। যিনি কিংস রোমান গ্রুপের ওনার জাও উই, ঠিক আছে, চাইনিজ নাম জাও উই, তাকে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট স্যাংশনও করেছে, কিন্তু থোড়াই কেয়ার। লাওসে তো আর আমেরিকার কর্তৃত্ব চলছে না, তো তারা এইভাবে চালাচ্ছিল। এবং এই সব লোকেদের চক্করে পড়ে ভারতবর্ষের প্রায় 924 জন যুবক ওখানে কাজ করবার নামে গিয়েছিল, এবং যখন ওখানে যায় দিয়ে দেখে তারা ওই গ্রুপের খপ্পরে পড়ে গিয়েছে। কেউ ড্রাগ ট্রাফিক করতে বাধ্য হয়েছে, কেউ হয়তো হিন্দি জানে বলে স্ক্যাম করতে বাধ্য হয়েছে। অনলাইন স্ক্যামিংয়ের অধিকাংশ কাজ ওখানে হয়ে থাকে বলে অভিযোগ। এইবার যখন তারা কোনো রকমভাবে ইন্ডিয়ান এম্বাসিকে খবর দিয়েছে, তো ইন্ডিয়ান এম্বাসি লাওস গভর্নমেন্টের সহায়তা নিয়ে এখনও অবধি 924 জনের মধ্যে 857 জনকে উদ্ধার করেছে, এবং তারা ভারতে ফিরেও এসেছেন এবং বাকি চলছে। সুতরাং আপনি যদি বিদেশে চাকরি করতে যান, তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অধীনে যে এজেন্টরা রেজিস্টার্ড রয়েছে, কেবলমাত্র তাদের সহায়তা নিয়েই যান। হ্যাঁ, এই জাহাজ ধরে, ওই বোট ধরে ওখানে চলে যাচ্ছি, অমুক লোক গিয়েছে, এইসব চক্করে না পড়াই আমার মতে ভালো। তারপরে হচ্ছে এবার হচ্ছে
যোগীজির হাওয়া লেগে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের গায়ে। তো তিনি কি করছেন, গালফ অফ মেক্সিকো, যেটা আমেরিকা ম্যাপটার নিচটা মেক্সিকো, তো গালফ অফ মেক্সিকোর নাম চেঞ্জ করে গালফ অফ আমেরিকা করবার সিদ্ধান্ত নিয়েছে। সেটা আমেরিকা সরকার তাদের ওই জিওগ্রাফিক্যাল ম্যাপ ইন্ডিকেশনে যেটা আছে সেটাতে মানে প্রচারিত হলেই গুগল ম্যাপও তখন নাম চেঞ্জ করে দেবে। তারপরে হচ্ছে ভারতবর্ষে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট মানে ব্রাঞ্চ খুললেও খুলতে পারে, ডাইরেক্ট না ইনডাইরেক্ট ভাবে আর কি। ইউবিএস গ্রুপ, যারা সুইস ব্যাংক মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক, তারা ওই যেটা আগে ছিল আইআইএফএল ফাইন্যান্স বিভিন্নভাবে বিভিন্ন নিয়ম ভঙ্গ করে তারপরে কাস্টমারের কেওয়াইসি না নিয়ে এই সমস্ত অনেক কিছু তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেইটা তার জন্য আরবিআই তাদের পেনালাইজও করেছে। তো সেই গ্রুপ এখন নাম চেঞ্জ করে দিয়েছে, হয় না যে নাম চেঞ্জ করে দিলে লোকে জানতে পারবে না, এরকম একটা বিষয়। তো তাদের নাম হচ্ছে এখন 361 ওয়াম, 360 মানে 360, ONE 1 আর WAM ওয়াম, তারা এখন এই নামটা চেঞ্জ করেছে। দিয়ে তারা সুইস গ্রুপের সঙ্গে ভারতের ওয়েলথ ম্যানেজমেন্ট করবে। ওয়েলথ ম্যানেজমেন্ট মানে হচ্ছে যারা হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল, যারা 10 কোটি টাকা বছর ইনকাম করে, 100 কোটি টাকা ইনকাম করে, তাদেরও তো ট্যাক্স চুরি করতে এসব সময় লাগে, মানে বাঁচাতে, আমি চুরি বলবো না, বাঁচাতে। তো এই বাঁচানোর চক্করে এরা আপনাকে হেল্প করে দেবে। আপনারা যদি সাদা টাকা, যেটার পরে নিন্দুকেরা বলছে আর কি সরকারকে হিসাব দেওয়া হয়নি, সেরকম টাকা যদি থাকে আপনিও ওই গ্রুপে যোগাযোগ করতে পারেন। তারপরে হচ্ছে হ্যাঁ, এবার দেখুন, যবে থেকে মোদি গভর্নমেন্ট এসছে তাদের একটাই মূল বক্তব্য হচ্ছে যে সরকার বিজনেস থেকে সরে আসবে। যত বড় বড় কোম্পানি রয়েছে, ওএনজিসি বা এই সমস্ত এইচপি যা রয়েছে, গেল সেল ভেল যা আছে, সরকার সরে আসবে এবং এগুলোকে আস্তে আস্তে মানে যেটাকে বলে বিনিয়োগ, ইনভেস্টমেন্টটাকে ইংলিশে উল্টো হচ্ছে ডিসইনভেস্টমেন্ট করবে। মানে মোট কথা সরকার নিজের কর্তৃত্ব ছেড়ে দেবে, শেয়ারগুলোকে বেসরকারি হাতে বেচে দেবে। আরও স্পষ্টভাবে যদি আমরা বলি, সরকার তার পেয়ারের কিছু মানে যারা ওই কি বলে ইন্ডাস্ট্রিয়াল হাউস রয়েছে তাদের দিয়ে দেবে কোম্পানিগুলো, মানে টাকা নিয়ে কিছু টাকা দিয়ে দেবে, বা তারা যা লাভ করবে না করবে। শিক্ষা টিক্ষার ক্ষেত্র থেকে সরকার সরে আসবে, মোবাইল পরিষেবা থেকে সরে আসবে। আপনি দেখবেন শহরে যেখানে জিও, এয়ারটেল, বিএসএনএল মানে ভোডাফোন খুব ভালো সার্ভিস দেয়, বিএসএনএল ওখানে সার্ভিস দিতে পারে না। ভগবান জানে কেন দিতে পারে না, নেটওয়ার্ক চলবে না, পেজ দিলেন তো আসছে টাওয়ারের কাছে। অনেকেই বলেছেন যাদের বাড়ি টাওয়ারের কাছে তারা ঠিকঠাক পাচ্ছে, যেই টাওয়ার থেকে একটু দূরে হয়ে যাচ্ছে তারা আর পেজ পাচ্ছেন না বা পেজ আসছে না, তো তার ফলে ওই কোম্পানিগুলো যাচ্ছে। আবার যে সমস্ত জায়গায় এই কোম্পানিগুলো সার্ভিস দিচ্ছে না সেই জায়গায় আবার বিএসএনএল খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো সরকারের নীতি হচ্ছে সরে আসবো। এবার এই সরে আসবো তার ফলে কি হবে, সরকারি চাকরি কমবে, সরকারের এই সমস্ত সংস্থাগুলোর কর্তৃত্ব কমবে, তখন কোম্পানিগুলো এই সংস্থা, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ওএনজিসি পুরোপুরি যদি মানে বেসরকারিকরণ হয়ে যায়, তাহলে ওএনজিসির গ্যাস বা যারা আপনারা গ্যাস নিচ্ছেন, ইন্ডিয়ান গ্যাস বা এইচপি গ্যাস যারা ইউজ করছে, যখন ইচ্ছে তখন দাম বাড়িয়ে দেবে। তো এর ফলে তো জনগণের একটু সমস্যা হতে পারে। তো এই জন্য দেখা যাচ্ছে যে পরপর দুটো টার্মে প্রাইম মিনিস্টার বা মোদির নেতৃত্বে যখন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, মানে টোটাল 545-এর মধ্যে 273খানা এমপির সাপোর্ট হলেই সরকার বানানো যায়। তো প্রত্যেকবারই একবার পেয়েছিল 300-র ওপরে, আর একবার পেয়েছিল 290, এরকম কত মোট কথা পেয়েছিল। তখন খুব বুক ফুলিয়ে একদম কোম্পানি একে ওকে তাকে বিক্রি করে দিয়েছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন পোর্ট, আপনি দেখবেন প্রচুর উদাহরণ আছে এরকম। কিন্তু এইবার যেই 240 হয়েছে, যবে জমিন লাগে ফাটেনে তো প্রসাদ লাগে বাটেনে, তো যেই হয়েছে সঙ্গে সঙ্গে সরকার এখন মোদিজির নেতৃত্বে গভর্নমেন্ট বলছে যে প্রচুর টাকা এখন বিভিন্ন স্টেট রান কর্পোরেশন যেগুলো লসে চলছে সেগুলোকে ঢালা হবে, ঢেলে হয়তো সেটাকে প্রফিটেবল করা হবে, হয়তো তারপরেও বেচতে পারে, আবার নাও বেচতে পারে। যদি প্রফিটেবল হয়ে যায় তখন জনগণ সেটার ইস্তেমাল করতে পারে বা সেটাই আপনি চাকরি হিসাবে পেতে পারেন, এরকম অনেক কিছু ব্যাপার আছে, এক্সাক্ট না জেনে বলা যাবে না। যে কোম্পানিগুলোকে সরকার টাকা পয়সা ঢেলে সাজাবে তার মধ্যে এক হচ্ছে পাওয়ান হান্স হেলিকপ্টার মেকিং কোম্পানি, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, মাদ্রাস ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়া, এমএমটিসি, এনবিসিসি, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন, এইগুলো রয়েছে। তো মোটামুটি এই খবরগুলো আমার মনে হলো কি যে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আপনার জানা উচিত। আর একটা মজার বলবো না, একটা কিরকম আমাদের একটু মান সম্মানেরই প্রশ্ন হয়ে গেল। তো বিশ্বগুরু যারা আর কি মোদিজিকে খুব মনে করেন, তারা মোদি ভক্তরা মোদিজিকে বিশ্বগুরু বলেন। তো বিশ্বগুরু কি করলেন যে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা টুইট মেসেজ করলেন যে মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প বলে, হ্যাঁ এই 47তম রাষ্ট্রপতি হয়েছেন বলে টুইট করলেন।
তো প্রায় 3 দিন 4 দিন কি 5 দিন হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প এখনো সেই টুইটের রিপ্লাই বা থ্যাংক ইউ স্যার এসব কিছু জানায়নি। তো সেই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার হয়ে ভোট প্রচারও করেছিলেন আমেরিকা গিয়ে, তারপরেও আমাদের প্রধানমন্ত্রীর প্রতি সেরকম তিনি মানে কোন রকম মানে সৌজন্য ব্যর্থ দেখাচ্ছেন না, যেটা আমাদের দেশের সম্মানের পক্ষে খুবই ক্ষতিকর। এটা একটা বিষয় বলবো। তো যাই হোক, এই কটাই টপিক ছিল আপনার সঙ্গে আলোচনা করা। যদি আপনাদের এই ধরনের বিষয়ে আলোচনা মানে ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আমরা নেক্সট আরও এই ধরনের বিষয় আনবো। হয়তো এটা আপনার পরীক্ষায় কাজে দেবে না, কিন্তু এটা সাধারণ মানুষ হিসেবে আপনার জানা উচিত। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।